বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমার ৬ নাম্বার ভিডিও। আমি ভিডিওগুলো একটু জাম্প করতেছি, ধারাবাহিকভাবে করতেছি না। কারণ হচ্ছে যে টপিকগুলো থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি দেখা যাইতেছে সেই টপিকগুলো থেকে আগে ভিডিও করতেছি। আর বইটা আমি ভাবছিলাম প্রথমে হচ্ছে মোটামুটি আমি দেখছি এর আগে, কিন্তু পড়াগুলো অনেকে ইজি ভাবছেন বা আমিও অত কমপ্লেক্স মনে করি, কিন্তু এখান থেকে বাংলা লেখাগুলো আসলে এত প্র্যাকটিক্যাল বিষয় এখানে, এগুলা যদি প্রশ্নের মধ্যে দিয়ে দেয় তাহলে এখান থেকে অ্যান্সার করা সো ক্রিটিক্যাল হয়ে যাবে। অনেকেই ভাবছেন দুই একদিনে পড়ে পরীক্ষা দিব, এখানে কিন্তু বড় ধরনের ঝামেলা কিন্তু করতে পারে। মানে প্রশ্নের মানে যত রকম টপিক এখানে দিছে আসলে এটা ভাই মাথা নষ্ট করা টপিকস। এত জিনিস অল্প সময়ে যারা আগের থেকে ভালো করে পড়া নাই, আহ, আমার মনে হয় না ২-৪ দিনে খুব ভালো কিছু করা যাবে প্রশ্ন যদি একটু হায়ার লেভেলে করে। খুব বিপদ হয়ে যাবে। এই জন্য আমি যে টপিকগুলোতে একটু প্রশ্ন ইজি, মানে প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমি সেই টপিকগুলোতে হাত দিতেছি। তা এই আমাদের আইসিটি বইটার গভর্নমেন্টের এই ন্যাশনাল ইউনিভার্সিটি মূলত একটা লক্ষ্য ছিল এরকম যে এই ছেলেপেলে বা আমাদের স্টুডেন্ট গুলাকে একটা হচ্ছে যাতে হচ্ছে এই অনলাইন মার্কেট প্লেসে যাতে এদেরকে ইনভলভ করা যায়, সেই জন্য এই লাস্টের চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট। সেই জন্য এখান থেকে যেহেতু প্র্যাকটিক্যালটা পুরোটাই এর উপরে মোটামুটি, তা এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে একটা বা দুইটা। তো আমরা দেখি এখন। তো দেখো, প্রথম হচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং কেন। তো ফ্রিল্যান্সিং আমরা জানি যে মুক্ত পেশাজীবী বলা হয়, যদি এটা আমি মুক্ত পেশাজীবী, যেমন আমি 15 বছর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সাথে যুক্ত আছি, এটা কখনোই মুক্ত পেশা বলা হয় না। কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে প্রেশার থাকে। মানে তুমি বিয়ে বাড়ি খাইতে যাবা, তারপর তোমার মেসেজ দিবে, ক্লায়েন্ট ধরবে, আসা লাগবে, ঘুমাবা। আমি কত ঘুমাইছি, ঘুম থেকে উঠে আসছি আবার ক্লায়েন্টের রিপ্লাই দেওয়ার জন্য। অতএব এটা আসলে কিছু জায়গায় এখানে সুবিধা আছে, কিছু জায়গায় প্রচুর পরিমাণে অসুবিধা আছে। ফ্রিল্যান্সিং আসলে সারা বছর করার জিনিস না, নির্দিষ্ট টাইমে করার জিনিস। তারপরে ছেড়ে দিতে হবে, কারণ তা না হলে তোমার শারীরিক সমস্যা দেখা দিবে। দেখো, ফ্রিল্যান্সিং আমরা জানি, সেটা বললাম যে মুক্ত পেশা দিবে একজন মানুষ হচ্ছে কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবে। ফ্রিল্যান্সিং মানে আউটসোর্সিং কিন্তু এক না। ফ্রিল্যান্সিং মানে যে কাজটা একটা চুক্তির ভিত্তিতে করে দিল, আর যে করায় নিল সেটা হচ্ছে আউটসোর্সিং এর মধ্যে করায় নিল। কিন্তু আমরা বাজারে বিভিন্ন লোক দেখি ট্রেনিং এর সেন্টারে লেখা যায় আউটসোর্সিং শেখানো হয়। ঠিক আছে, ওই তো জানেই না মানে কি, ওই এবার আউটসোর্সিং ফ্রিল্যান্সিং শিখে। মানে আউটসোর্সিং যে অন্য জিনিস সে জানেই না হয়তো। যাই হোক, ফ্রিল্যান্সিং এর বৈশিষ্ট্য বলছে স্বাধীনতা থাকবে এখানে। স্থায়ী চাকরির মধ্যে নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কাজ করতে হবে না, চুক্তিভিত্তিক মানে একটা নির্দিষ্ট সময়ের প্রজেক্টের মধ্যে কাজ থাকবে। বলবে এখানে আসলে অনেক ধরনের ক্লায়েন্ট থাকে, যেমন আমি অনেক ধরনের জীবনে কাজ করছি, অনেক ক্লায়েন্টের জন্য প্রথমে একটা কাজে জীবনে করছি যেটা আর কোনোদিন করিনি। অনলাইন প্ল্যাটফর্ম গুলো কি, যারা মোটামুটি যেমন আপওয়ার্ক আছে, ফাইবার, ফ্রিল্যান্সার.কম, প্রোপাল, আরো আছে পিপুল পাওয়ার, আর আছে গুরু, গুরু আছে। যেমন আপওয়ার্ক আগে ওডেক্স এবং হচ্ছে ইলান ছিল, আর একসাথে হয়েছে 15 সালের দিকে। তা মোটামুটি আপওয়ার্কে হচ্ছে কাজের জগতে একটা অনলাইন একটা বড় ধরনের একটা প্ল্যাটফর্ম ধরা হয়। তারপরে মোটামুটি সেকেন্ড পজিশনে ফাইবার আছে, এটা সাধারণত বাংলাদেশে খুব এটা জনপ্রিয়। ফাইবার, আপওয়ার্কে যারা কাজ করে না মোটামুটি তার ফাইবার এসে মোটামুটি কাজ করে। আমি মোটামুটি মেইনলি হচ্ছে এই ফাইবারই কাজ করছি 15 বছর, 15 বছরের কাছাকাছি টাইম। একেবারে 15 বছর না, আমি অন্য প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি এই প্রায় 12 বছর হবে এরকম, আর বাকি প্ল্যাটফর্মগুলোতে বাকি সময়টা কাজ করছি। তারপর দেখো, স্কিল ভিত্তিক, এটা হচ্ছে এটা হচ্ছে দক্ষতা ভিত্তিক, মানে তুই কোন ধরনের কাজ করবে সেই ভিত্তিক এখানে কাজে আয় সুযোগ আছে। ফ্রিল্যান্সিং উদাহরণ হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার ফাইবার ক্লায়েন্টের মধ্যে লগো ডিজাইন করে পারিশ্রমিক পান, আর হচ্ছে একজন ওয়েব ডেভেলপার আপওয়ার্কের ক্লায়েন্টের সাথে প্রজেক্ট শেষ করে ডলার এনে। এমনি দিছে আসলে ফ্রিল্যান্সিং এর উদাহরণ কি কি ধরনের কাজ করে তুমি কি ধরনের ইনকাম করবা। বিভিন্ন ধরনের কাজ আছে ফ্রিল্যান্সিং, এমন কোনো কাজ নাই যে নাই। আমি এমনও দেখছি যে ব্রেকআপ করায় দেয়, মানে মানুষের সাথে তোমার ব্রেকআপ করায় দিবে ওর জন্য, ওইগুলা কাজও পাওয়া যায় ফাইবার। ওই লাইফস্টাইল সেকশন, তারপরে বার্থডে উইশ করে দেয়, মানে ওখানে অনেক ট্রান্সলেট করে দেয়। আমার প্রেসক্রিপশন এই অনেক কিছু, মানে মানে তুমি এমন কোনো কাজ নাই দুনিয়ার মধ্যে যেটা ফ্রিল্যান্সিং এ চলে না। আমরা শুধু ওই ওয়েব ডিজাইন, মার্কেটিং, এটা সেটা এসে এগুলোই জানি, কিন্তু না, এমন ধরনের কাজ আছে তুমি জীবনে শোনোই না যে এটাও সেল করা যায়। তারপরে কেন ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্বাধীনতা ও নমনীয়তা। তুমি হচ্ছে স্বাধীন মতো তোমার বাসায় বসে কাজটা করতে পারবা। চাইলেই তুমি কাজটা, মানে মন চাইলো আজকে একটু ব্যস্ত আছি ছেড়ে দিলে তুমি এই কাজটা করবো। কিন্তু কোম্পানি জব করলে বা প্রাইভেট জব করলে, প্রাইভেট আর কোম্পানি আর কি, যাই হোক, তুমি গভর্নমেন্ট কোনো জব করলে বা কোনো প্রতিষ্ঠানের জব করলে তুমি কিন্তু সেই সুবিধাটা পাবা না।
আহ, তারপর হচ্ছে বৈশ্বিক বাজার প্রবেশ, তুমি একটা গ্লোবাল মার্কেটে প্রবেশ করবা, যেমন আমি প্রায় বিশ্বের 54টা দেশের সাথে কাজ করছি, ঠিক আছে। তো এইরকম একটা মানে তুমি পুরো ওয়ার্ল্ডের সাথে তুমি কাজ করতে পারবা। তারপর আয়ের বহুমুখিতা, এখানে তুমি এখন বিভিন্ন ধরনের এখানে তুমি আয় করতে পারবা বিভিন্ন রকম। তুমি যদি ওই রকম কিছু অ্যাপস বানাও, সেখান দিয়ে তুমি একটা মানে সারা জীবন ইনকাম পাইতে থাকো, অ্যাপ যতদিন চলবে, যদি মার্কেটে ভালো এটার অবস্থান যায় এরকম। তুমি একটা থিম বানাইলা, তোমার থিম যত সেল হবে তুমি কমিশন পাইতে থাকবা। তুমি একটা ছবি তুলে আপলোড দিলে, ওই ছবি যতবার ডাউনলোড হবে তারপর তুমি কমিশন পাবা। তারপরে উদ্যোক্তা হওয়া সব, এখানে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার কি করে, ওরা হচ্ছে একটা টিম ম্যানেজমেন্ট করে, ওরা হচ্ছে ওই পরে সে কাজ করে না, সবার দ্বারা কাজ করে নিয়ে। তারপরে দক্ষতার সর্বোচ্চ ব্যবহার, এখানে তুমি সর্বোচ্চ পরিমাণে হচ্ছে দক্ষতা কাজে লেগে তোমার আসলে স্কিলটা এখানে সেল করা হয়, তুমি সর্বোচ্চ পরিমাণে ওয়ার্ল্ডের টপ স্যালারিতে তুমি কাজটা করতে পারো। তারপরে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ, এইখানে পুরাটাই হচ্ছে এই বর্তমান বিশ্বটাই হচ্ছে ডিজিটাল মানে জগৎ, ঠিক আছে। এইখানে ফ্রিল্যান্সিং এই জন্যই কিন্তু জনপ্রিয়, এই যে অনলাইন মার্কেট বা এটা সেটা, আহ, যে আমরা কেনাকাটা করতেছি এটা সেটা, মানে এখন সবকিছু ডিজিটাল হয়ে, ডিজিটাল হওয়ার কারণে ব্যাংকিং খাত এটা সেটা, এই জন্য এই ফ্রিল্যান্সিং এর এত চাহিদা। শিক্ষার্থী ও গৃহিণী বলবো যে, এখন তুমি যারা স্টুডেন্ট মানুষ তারা হচ্ছে এখানে কাজ করতে, যারা ঘরে বসে গৃহিণী আছে, এখন আমার পরিচিত অনেকেই আছে যারা হচ্ছে ওই কোম্পানি, ওই মেয়ে মানুষ যে কোম্পানিতে জব করা কষ্টকর দেখে ওনারা ফ্রিল্যান্সিং সে কাজ করে। যাই হোক, এগুলা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ই। তারপরে ফ্রিল্যান্সিং সুবিধা আছে, তোমরা এগুলো জানোই কি কি সুবিধা, যেগুলো বলা হয় এগুলোর মধ্যেই। ফ্রিল্যান্সিং চ্যালেঞ্জ কিছু ই আছে, এটা হচ্ছে কাজের স্থায়িত্ব নিশ্চিত না, মানে তুমি এই কাজটা সারা জীবন করতে পারবে এমনটা না, প্রজেক্ট শেষ ওইটা শেষ, নতুন করে ক্লায়েন্ট ধরতে হবে তোমার। প্রতিযোগিতা বেশি হয়, কাজ পাওয়া অনেক কঠিন, যখন এখন মানে ঘরে ঘরে ফ্রিল্যান্সার হয়ে গেছে, এখন কাজ পাওয়া কিন্তু অনেক কঠিন, সো টাফ। আর এআই এর সাথে জবের অবস্থা খারাপ বানায় ফেলেছে নতুনদের জন্য। প্রথম দিকে হ্যাঁ, প্রথম দিকে ক্লায়েন্ট পাওয়া খুব মুশকিল এখন, আগে তো ওইরকম সমস্যা হইতো না। তারপর হচ্ছে সময় ব্যবস্থাপনা ও মানে আত্মশৃঙ্খলার প্রয়োজন, মানে এখানে সময় ব্যবস্থান একটা বড় ফ্যাক্টর, তোমার খাওয়া দাওয়া মানে চলাফেরা এগুলো সবকিছু একটা লাইফ স্টাইল অন্য একটা টাইম টেবিলের মধ্যে এসে যাবে, তুমি চাইলেই অন্যজন যেমন সকালে ঘুম থেকে উঠতে আসে তুমি কিন্তু ওই সময় উঠতে পারবে না। এবং হচ্ছে বাংলাদেশের বৈশ্বিক সম্ভাবনা অবস্থান, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশে আসলে এই ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা, বাংলাদেশে দেখা জনসংখ্যা প্রায় এখন বর্তমানে তরুণ হচ্ছে 18 থেকে এই 35 বছরের লোক বেশি, এবং এই তরুণ প্রজন্ম আসলে আমাদের মতো যারা বয়স আছে আমরা কিন্তু এই অনলাইনে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা মানে বড় একটা আগ্রহ দেখাই। এইখানে দেখো জনশক্তি বলছে, মানে জনশক্তি যে এই বাংলাদেশে আইসিডি ভিত্তিক প্রশিক্ষণ, যেমন এলআইসিডি, তবে এলডিপি, মানে এগুলা এই, তারপরে যে এটা হচ্ছে এই কয়টা আরো কিছু আছে, ওগুলা যেমন হচ্ছে এখন যে ইয়ে দিয়ে করাইতেছে, ওটা মনে হয় কি একটা প্রতিষ্ঠান দিয়ে মনে হয় শিখাইতেছে, ওটা মনে হয় আমি ভুলে গেলাম, আমি বিভিন্ন জেলাতেই শিখাইতেছে। তো এলআইসিটি তে আমি করছিলাম, কোর্স করছিলাম, ওটা ভুলে গেলাম নামটা, এই ওটা হচ্ছে, আচ্ছা ওটা পরে আমি মনে হয় যে বলবো নি। তা এইখানে বিভিন্ন ভাবে ট্রেনিং দিচ্ছে, আসলে ট্রেনিং সেন্টার গুলো আসলে তোমাকে ফ্রিল্যান্সার বানাইতে পারবে না, এগুলা গভর্নমেন্টের যে ট্রেনিং সেন্টার এগুলাতে ওইভাবে একটা ওদের সাথে একটা চুক্তি ভিত্তি থাকে, জাস্ট ওখানে তুমি শিখতে পারবা কিছু, কিন্তু এখান থেকে আসলে আউটপুট আসলে ভালো হয় না, মানে তোমাকে আসলে নিজে নিজে শিখতে হবে, ইন্টারনেট দিয়ে শিখতে হবে, এটা সেটা বিভিন্ন কাজের মাধ্যমে শিখতে হবে। এটা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনে কোর্স থেকে বিভিন্ন অনলাইন কোর্স পাওয়া যায়, হাই রেটের, ওগুলা থেকে তুমি ভালো শিখতে, আগে নিজেকে শিখতে হবে, তারপর কোর্স করতে হবে। তার মানে কি এগুলো সম্ভাবনা বলছে বাংলাদেশে, এই প্রশ্নটা খুবই মানে কম খরচে শ্রম শক্তি, মানে তুমি বাংলাদেশে ফ্রিল্যান্সার তুলনামূলক কম খরচে সেবা দিতে পারে এবং আন্তর্জাতিক ক্লায়েন্ট, তাই বাংলাদেশ মানে আমরা আসলে কম রেটে কাজটা করি অনেক সময়, কিন্তু এটা খারাপ খারাপ দিক, কিন্তু একটা $100 কাজ তুমি $5 অফার করতেছো, ওটা অনেক ডলার, অনেক ক্লায়েন্ট হচ্ছে এটা এটা কাজের মান হচ্ছে কমে যাইতেছে, এবং অনেক ক্লায়েন্ট মনে করে যে বাংলাদেশ এটা কোয়ালিটিফুল কাজ দিতে পারতেছে না। ডিজিটাল বাংলাদেশের উদ্যোগ, এই ডিজিটাল বাংলাদেশের ভিশন হচ্ছে 2021 এবং স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা ফ্রিল্যান্সিং একটা বড় প্রভাব ফেলছে মোটামুটি এটা। তারপর হচ্ছে নারী অংশগ্রহণ, এই ফ্রিল্যান্সিং এ বর্তমানে অনেক নারীরা অংশগ্রহণ করতেছে, এটা একটা অর্থনীতি একটা বড় একটা করতেছে, হেল্প করতেছে। বৈশ্বিক অবস্থান, মানে বৈশ্বিক র্যাঙ্কিং এ বলছে যে পায়োনিয়ার হচ্ছে, যে আমরা যে ট্রানজেকশন করি এখন, যে বাংলাদেশে যে অষ্টম অবস্থানে আছে এবং এশিয়া এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশ ফ্রিল্যান্সার আয়ের মানে প্রবৃদ্ধি বছরে গয় হচ্ছে 27%। তো এগুলা দেখো একটু বাংলা টাইপ করে এটা মুখস্থ করে না, এই প্রশ্ন এগুলা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই বাংলাদেশের সাথে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা যেটাই, তো এই প্রশ্নটা একটু সুন্দর করে এগুলা সুন্দর করে মুখস্থ করে নেয়, জাস্ট এগুলা বাংলা করা। আর এগুলা বলছে যে
সুনাম বলছে, যেমন ফাইবার এবং আপওয়ার্কের টপ রেটেড এবং লেভেল 2 সেলার হিসেবে অনেক বেশি বাংলাদেশে পরিচিত। তো ফাইবারের হচ্ছে এগুলো হচ্ছে র্যাঙ্কিং লেভেল 1, যেমন ফাইবার লেভেল 1, লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড হয়। তা আপওয়ার্ক এরকম টপ রেটেড আছে, তারপরে আরো কিছু সেলার আছে, আরো মানে ওদের কিছু ব্যাচ আছে, এরকম ব্যাচ গুলা দেখলে যারা এই ব্যাচ গুলা পায়, ওই ব্যাচ গুলোর উপর নির্ভর করে হচ্ছে তোমার হচ্ছে ক্লায়েন্টটা নির্ভর করে এই আমার এই সেলারটা কত ভালো কাজ জানে সেটা। হ্যাঁ, তা ফাইবারে আছে, প্রো আছে আবার। তাইলে একটু দেখে নিও। তো চ্যালেঞ্জ সমূহ ওই যে যেটা বললাম, কি কি চ্যালেঞ্জ এখানে বাংলাদেশে যেমন পেপাল নাই। পেপালের জন্য হচ্ছে যারা তুমি আউটসাইড মার্কেট প্লেসে কাজ করো তাদের একটু সমস্যা হয়। তাই ইংরেজিতে দুর্বলতা হয় না। তারপর গ্রামীণ ইন্টারনেটের ব্যবস্থা, আমি আগে সেই কোথায় ইন্টারনেট ঝোলায় ঝোলায় কাজ করছি। আর প্রশিক্ষণের গাইডলাইন অভাব। এখন তো অনেক, আমি যখন কাজ শেখা শুরু করছি তখন কেউ জানে না, সিডি কিনে কাজ শিখছি। অনলাইন আউটসোর্সিং ইতিহাসের প্রবণতা, এগুলা 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 ইম্পর্টেন্ট তেমন একটা। ইতিহাস চিত্র এগুলো, তাই এগুলো একটু যেগুলো দেখাম ওগুলো একটু দেখে নিলে, এই যে বাংলাদেশে যে সম্ভাবনা হবে 4টি কারণ লেখো, মানে তারপর দেখো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্র সময় আসলে ফ্রিল্যান্সিং আমরা কি কি কাজ করি। তাই এখানে বলছে এই এই গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট মানে ক্ষেত্রে বাংলাদেশ ফ্রিল্যান্সার বিশ্ব সফলতা, মানে ওই দুইটা মানুষ এই দুইটাই বেশি জানে, কিন্তু বললাম না ফ্রিল্যান্সিং হিউজ হিউজ চ্যাপ্টার আছে। তো গ্রাফিক ডিজাইন এগুলো এখন মোটামুটি এগুলোর ডিমান্ড কমে গেছে, কারণ এআই সেগুলো সব মানে ভাত মেরে দিচ্ছে এগুলো। তা কাজের ধরন দেখো, লগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন শুধু, ওর মধ্যে আরো অনেক কাজ আছে, সেক্টর আছে, অনেক ছোট ছোট পয়েন্ট আছে, যেমন লগো ডিজাইন একজন সেকশনে কাজ করতে পারে। তারপর বিজনেস কার্ড, এটা একটা সেকশন হতে পারে। ব্যানার, পোস্টার, এগুলা আলাদা হচ্ছে একটা সেকশন হতে পারে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন একরকম হতে পারে। তারপর ইউআই ডিজাইন একরকম হতে, মোবাইল অ্যাপস বা মোবাইল গেম ইউআই ডিজাইনার, এই বিভিন্ন রকম হচ্ছে কাজের ধরন হতে পারে গ্রাফিক ডিজাইনের মধ্যে। জাস্ট এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আর প্রয়োজনীয় দক্ষতা এগুলো করতে কি কি লাগে, যেমন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর লাগে, ক্যানভা, ফিগমা, এখন এই যে নতুন গুলো এসে যোগ হয়েছে, ক্যানভা, ফিগমা। তো এগুলা তারপর হচ্ছে চাহিদা কোন কোন জায়গায় চাহিদা আছে, যে মার্কেট প্লেস গুলোতে চাহিদা আছে এগুলা, বা ছোটখাটো প্রতিষ্ঠান গুলোতে ক্যারিয়ার হচ্ছে, এগুলা হচ্ছে ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করে বড় আকারের প্রজেক্ট তুমি করতে পারবা। ওয়েব ডেভেলপমেন্টে কি আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা মোটামুটি একটু সোজা, এটা হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস বা সিম্পল কিছু কাজ দিয়ে আমরা শুরু করতে পারি। এবং ব্যাক এন্ডে কাজ করতে হলে তোমার সার্ভার সাইড, পিএসপি, এসকিউএল, মাইএসকিউএল, এগুলা বিভিন্ন ডাটাবেস প্রোগ্রামিং নিয়ে তোমার কাজ করতে হবে। তো এই এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এগুলো তুমি স্ট্যাটিক ওয়েবসাইট তুমি করতে পারবা। তারপরে ডাইনামিক ওয়েবসাইটের জন্য যে তোমার বিভিন্ন প্রোগ্রামিং ভাষা লাগবে। তারপরে এখন বিভিন্ন সিএমএস ডেভেলপমেন্ট আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, তারপরে উইংস আছে, আরো অনেক, যে জুমলা আছে এখানে। তারপর ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মানে এগুলা তুমি কাজের এগুলা জিনিসগুলা ধরনগুলো মুখস্থ করে নেবে একটু। আর এগুলা কাজ করতে কি কি দক্ষতা লাগে এখানে দেওয়া আছে, যেগুলো বললাম অলরেডি। আর মার্কেট প্লেসের চাহিদা, এগুলো বললাম যে মার্কেট প্লেসে যে ওয়েবসাইট হলে, মানে ওয়েবসাইট মার্কেট প্লেসের একটা অপরিহার্য, মানে ওয়েবসাইটের কাজ বেশি চলে, কারণ সমস্ত অনলাইন জগৎটাই তো ওয়েবসাইটের উপর নির্ভরশীল। এই জন্য ওয়েব ডেভেলপমেন্ট একটা ভালো চাহিদা, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ভালো একটা চাহিদা আছে। এটা সব মার্কেট প্লেসে। ক্যারিয়ারের সম্ভাবনা এখানে বলছে যে একজন ফ্রিল্যান্সার ছোট ওয়েবসাইট থেকে শুরু করে ধীরে ধীরে বড় ই কমার্স ওয়েবসাইট বানাবে, এগুলো দিয়ে কাজ সে করতে পারবে। তারপরে ডিজিটাল মার্কেটিং, বাংলাদেশ এটা খুব জনপ্রিয়, কারণ সবাই বিভিন্ন যারা কাজ শিখে তারা এটা দিয়ে শুরু করে। ডিজিটাল মার্কেটিংটা কি, এটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, সার্চ ইঞ্জিন আছে, মার্কেটিং আছে, তারপর ইমেল মার্কেটিং আছে। তা এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আরো কিছু আছে, যেমন অ্যানালাইটিক্স আছে। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে ক্ষেত্র। এগুলা তুমি কাজের এগুলা আছে, ধরন আছে। এই যে আছে এখানে অ্যানালিটিক্স, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এফিলিয়েট মার্কেটিং আছে। তারপরে এগুলো করতে কি কি লাগে, যেমন ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুকের অ্যাড মানে ফেসবুক মার্কেটিং ছাড়া ফেসবুক অ্যাড ম্যানেজার বা গুগল অ্যাড ম্যানেজার, ওদের অ্যাড ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়। এসইও টুলস, এসইও যদি কাজ করতে সাইট গুলাকে র্যাঙ্ক করাইতে চাও গুগলে বা অন্যান্য প্ল্যাটফর্মে, তাহলে তোমাকে এসইও করতে হবে। তারপরে যে ইমেল মার্কেটিং, এই যে মেইল সিম,
তারপর গেট রেসপন্স, এগুলা তুমি এখানে ইমেল মার্কেটিং করতে পারবা। আমরা যে বিভিন্ন সময় ইমেল দেই, আমরা এই ইমেল মার্কেটিং এখানে করা যায়, ভালো মোটামুটি ডিমান্ড আছে এগুলার। তারপর যে ডেটা অ্যানালাইসিস বললাম, যেটা আমাদের হচ্ছে তুমি যে একটা ওয়েবসাইট বানালে সেখানে কি ধরনের ইউজার আসলো, তাদের বিহেভিয়ার কেমন, বা তারা কি কাজ করলো, তারা কিনতে এসে ঘুরে গেল কি জন্য, এগুলা আমাদের তথ্যগুলো আমাদের হচ্ছে এই অ্যানালাইটিক্স এর মধ্যে পড়ে। তো এগুলা এই টপিক গুলা কিন্তু ইম্পর্টেন্ট, হয়তো দুই একটা এরকম টপিক মেনশন করে দিতে পারে যে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্টের বা ওয়েব মানে এই টপিকস এর উপরে আমাদের হচ্ছে কি কি জিনিসগুলো আছে, কাজের ধরন কি, কি কি দক্ষতা লাগবে, কোন কোন মার্কেট প্লেস যাদের চাহিদা আছে, তা সেটার হচ্ছে প্রশ্ন আসতে পারে খুবই সম্ভাবনা আছে। ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা একসময় খুব জনপ্রিয় ছিল, কারণ এটা সোজা কাজ, ঠিক আছে, মানুষ ডেটা এন্ট্রি কাজ শিখতো। এটার এখনো ডিমান্ড আছে, অনেকেই কাজ করে এটা, যাদের ক্লায়েন্টের সাথে আছে তারা এখনো অটোমেশন এসে এআই সেগুলা কাজের আসলে এগুলা অনেক দ্রুত এগুলো অন্য কিছুতে করা যায়। তা এই যে এটাও একটু দেখে নিও, যদিও হচ্ছে এই ডাটা এন্ট্রি সাজেস্ট ওই গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুইটা একটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তা এটাও একটু দেখে নিও। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে তুমি আরেকজনের হচ্ছে অ্যাসিস্ট্যান্টের কাজে, মানে একটা একটা ওয়েবসাইট আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করে, তার ওয়েবসাইটের কখন অর্ডার আসলো, কয়টা অর্ডার হইলো, এগুলার শিপমেন্ট কোনটা কি, মানে যাবতীয় জিনিসগুলা তোমার এগুলা ওই ভার্চুয়াল তার একটা এই লেখা দেওয়া, মানে যাবতীয় কাজগুলা মানে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে আমরা যে এমনি অ্যাসিস্ট্যান্ট রাখি সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে তুমি এটা এক জায়গা থেকে ওদের কাজটা করে দিবা তুমি ভার্চুয়াল ভাবে। এইটা মানে সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আসলে সব কাজই করে, মানে তুমি ওই ক্লায়েন্টকে তাদের মানে সব কাজে সহযোগিতা করবে, অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এরকম জিনিস। তারপরে এআই মোবাইল অ্যাপ, এসইও সেক্টর, এই যেগুলা বললাম আরো এগুলা নতুন নতুন, যেমন এআই এখন নতুন মোবাইল অ্যাপ বা এসইও সেক্টর এগুলা এসে যোগ হয়েছে। সরি, এসইও তো আগেই ছিল, মোবাইল অ্যাপ, এআই এখন নতুন এসে যোগ হয়েছে। তো এগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এসইও, ডাটা সায়েন্স, তারপর সাইবার সিকিউরিটি, এখন সাইবার সিকিউরিটি আবার চাহিদা বাড়ছে। তো এই কাজগুলাও আছে। এই যে আর্টিফিশিয়াল এআই এর মধ্যে মধ্যে এখন হচ্ছে বিভিন্ন ওদের প্রজেক্ট, এখন এআই মানে বিভিন্ন মার্কেট প্লেসে এআই এর একটা সেকশনই আছে, ওখানে তুমি চ্যাটবট বা এগুলা যাবতীয় অনেক কিছু কাজের জন্য ওরা ওখানে এআই ইউজ করে কাজগুলো করা হয়, মানে ওই এআই অটোমেশন বা এটা সেটা যেটা আছে ওখানে এআই বেসিক কাজই আছে। তাই এটা যেহেতু বর্তমান সময়ের একটা জনপ্রিয় একটা তাই এটা একটু মুখস্থ করে এআই এর কি কি কাজগুলো এখানে আছে, জাস্ট খালি একটু মুখস্থ করে। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যেটা বলি সেটা, ডেটা সায়েন্স অ্যানালাইটিক্স, মানে কি কি কাজগুলো আছে খালি এগুলো জাস্ট মানে মুখস্থ করে নেবে একটু। যারা ছেলে মানুষ তারা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনেকগুলো জানো, অনেকেই এগুলো ব্যাপার না এগুলো তাদের কাছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই কম্পিউটার সাক্ষরতা, মানে কম্পিউটার তুমি হচ্ছে এই মানে এই ফ্রিল্যান্সিং জানতে গেলে তোমার কিন্তু কম্পিউটার জানতে হবে দক্ষভাবে, মানে কম্পিউটার না জানলে আসলে কিছুই হবে না, মানে কম্পিউটার চালানো তোমাকে জানতে হবে। তা কেন এটা জরুরি, কারণ কম্পিউটার দিয়েই তো তুমি যোগাযোগ করবা, মানে এই জন্য কম্পিউটারে তোমার সমস্ত কিছু জানতে হবে, কম্পিউটারটা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে একজনের সাথে ভিডিও কলে কথা বলতে হয়, মানে কম্পিউটারের বেসিক জিনিস তোমাকে জানতে হবে এই কাজটা করতে গেলে, ঠিক আছে। কি কি সিম্পল জিনিসগুলো তোমাকে জানতে হবে, এগুলা মানে বেসিক জিনিস, এগুলা মানে তোমাকে জানতেই হবে এগুলা, মানে যে বলছো অফিস অ্যাপ্লিকেশন বা ইন্টারনেটে বিভিন্ন টুলস পাসওয়ার্ড অ্যাকাউন্ট খোলা এটা সেটা তোমাকে এগুলা জানতে হবে। তাহলে একটু দেখে নিও যে আমাদের হচ্ছে এই কি কি মানে জরুরি দক্ষতা দরকার আসলে আমার ফ্রিল্যান্সিং সেক্টরে নামতে গেলে। আমরা অনেকেই বলি হাঁকা বলে আমি ফ্রিল্যান্সিং শিখবো, আমি কম্পিউটার চালার পর না, মোবাইল আছে মোবাইল দিয়ে কম ফ্রিল্যান্সিং, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, ওগুলো ওই যে ইমেল টিমেল খুলে এটা সেটা ওগুলো এখন ফ্রিল্যান্সিং বলে না। তারপরে আরেকটা কি ইংরেজির দক্ষতা, মানে ইংরেজিতে তুমি যদি ভালো না জানো তাইলে কিন্তু তোমার কাজ 12টা বাজে যাবে, কারণ ক্লায়েন্টকে তোমার কনভিন্স করতে হবে, ইংরেজি না জানলে তুমি উল্টা পাল্টা লিখে দিবা, ক্লায়েন্ট তোমার আর কাজে মানে তোমার কাছে আকৃষ্ট হবে না। আর এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি খুব বাজে ভাবে ইউজ করি, ক্লায়েন্টের কাছে থাকাও খালি সময় নষ্ট করি আমি, এই এখন না তখন এটা সেটা, কারণ আমি সারাদিন বাইরে ঘুরে বেড়াই, মানে কলেজে মানে আগে তো প্রাইভেট পড়াইতাম, এখানে সেখানে সময় দিতাম, বাগান করতাম, মানে ক্লায়েন্টের কাজে নিয়ে এই জন্য অনেক সময় কাজ বাড়ায় নিতাম। ওই যে দুইটা কম্পিউটার সেট করছিলাম এই জন্য দুই জায়গায়, যাতে হচ্ছে তো এখানে যে টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার দিচ্ছে সুন্দর, ওই যে
কিছু যে ডু টু লিস্ট এইরকম অনেকে এটা ইউজ করে, যারা আমি তো ইউজ করি না ওগুলা, ওগুলা অনেক ইউজ করে, আমার কাছে হ্যাসেল মনে হয়। অনেক যখন অর্ডার আসতো অনেক সময় আমার অনেক সময় 15-20টা অর্ডার একসাথে আসতো, কোনটা আগে দিব পরে দিব ঝামেলা হয়ে যেত। তো এই টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর, ক্লায়েন্টের সাথে কথা কাজে মিল না থাকলে তুমি কিন্তু অনলাইন জগতে টিকে থাকতে পারবে না। তো এই জন্য এই ক্লায়েন্ট এই টাইম ম্যানেজমেন্ট এখানে দেওয়া আছে, সুন্দর করে একটু দেখে নিও। টাইম ম্যানেজমেন্ট বিভিন্ন সফটওয়্যার নাম বলছে, এগুলো দিয়ে তুমি টাইম ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে পারবে, কোনটা কাজ কখন দেওয়া যাবে করা যাবে, টাইম তুমি ঠিক করে দিতে পারবে। আর একসাথে তো বেশি সময় কম্পিউটার কাজ করা ঠিক নেই, একটু পর পর তোমার বাইরে যাইতে হবে, ঘোরাফেরা করতে হবে। আর একটা হচ্ছে সেলফ লার্নিং এবিলিটি। এটা হচ্ছে আজকে তুমি যে সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করলা, 10 দিন পর সেই সেক্টর সেটা থাকবে না। অতএব ফ্রিল্যান্সিং একটা প্রতিনিয়ত একটা পরিবর্তনশীল একটা পেশা। আজ তুমি যে কাজ শিখছো একবার, আমি যেমন দেখো প্রথমে যে কাজ শুরু করছিলাম সেগুলো কাজ কিন্তু আর চলে না। আস্তে আস্তে প্রতিদিন আমাকে ডেভেলপ আপডেট করতে হবে। ফ্রিল্যান্সারকে ওয়ার্ল্ডের সাথে আপডেট থাকতে হবে, এই জন্য এটা তোমাকে প্রতিদিন প্রতিদিন শিখতে হবে। তুমি ফ্রিল্যান্সিং পারো না পারো, মানে তুমি কি করতেছো, তোমাকে প্রতিদিন শিখতে হবে, নতুন নতুন শিখতেই হবে, না হলে তুমি হারায় যাবা, তুমি একসময় টিকে থাকতে পারবে না। তোমাকে কোর্স কিনতেই হবে, এইরকম ব্যাপারটা। মানে আমরা এমনি শিখতে পারবো নর্মালি যারা আমরা মানে মিড লেভেলে বা তার নিচের লেভেলে ফ্রিল্যান্সার, আমাদের কিন্তু রেগুলার কোর্স দেখানো, একটা ভিডিও ওইভাবে দেখতে গেলে তো সময় লাগে, একটা খুঁজে বের করতে। অতএব কেউ ওইটা অফিসের ভিডিও বানালো, ভিডিওটা সুন্দর দেখে নিলাম 10 মিনিটের জন্য, আমার কাজটা হয়ে গেল। কারণ তুমি তো এখানে ওই ভিডিও ওই ওই সেম সার্ভিস সেল করে তুমি হিউজ পরিমাণ টাকা ইনকাম করবে, অর্থাৎ তোমার কাছে ওইগুলো টাকা হিসাব করে লাভ নেই। তোমাকে কিছু কোর্স কিনতে হবে বা দেখতে হবে, এই টাইপের। আমরা ইন্টারনেটেও দেখতে পারি, যাই হোক পেইড জিনিস দেখতে হবে। যাই হোক এই জিনিসটাও ইম্পর্টেন্ট, এগুলা কি কি দরকার এখানে দিয়ে দিচ্ছে, এগুলো সেলফ লার্নিং এর মধ্যে কি কি আছে। তারপরে দেখো তো, তারপরে কি আছে, এই ফ্রিল্যান্সিং মার্কেট পরিচিতি, মানে কিছু জনপ্রিয় মার্কেট প্লেস নিয়ে পরিচিত, এরকম পরীক্ষায় কিন্তু এরকম একটা বিভিন্ন মার্কেট প্লেসের ব্যাপারে বলতে পারি। তা এখানে আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, মানে freelancer.com আছে, ফাইবার আপওয়ার্ক আর freelancer.com। তা ফাইবার আপওয়ার্ক হচ্ছে বললাম না জনপ্রিয় একটা বর্তমানে ওয়ার্ল্ডে, দুইটা কোম্পানি একসাথে, এখানে এখানে ইল্যান্স এবং ওটাই একসাথে হয়েছে। তা দেখো আপওয়ার্কে বলছে এটা সবচেয়ে বড়, এখানে বেশিরভাগ ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, রাইটিং, ডিজিটাল ইত্যাদি কাজ বেশি পাওয়া যায়। কাজ করার প্রতি ক্লায়েন্ট এখানে কাজ পোস্ট করে, বিভিন্ন কাজ করে। এখন আবার গিগ সিস্টেমও আছে এখানে, আবার ক্লায়েন্ট রিকোয়েস্টও পাঠাইতে পারে। মূলত এখানে কাজ ক্লায়েন্টরা পোস্ট করে। আর হচ্ছে তো দেখো এখানে মূলত ক্লায়েন্টরা কাজ পোস্ট করে, এখন হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সার এখানে প্রপোজাল দেয়, এখানে আবার যে ই লাগে, ক্রেডিট লাগে, এখন কত ই যাবে সেই হিসাবে এখন তো এগুলা কিনে নিতে হয় আবার। তা মানে এখানে তুমি প্রপোজাল দিবা, ক্লায়েন্টরা ওইখান থেকে যাকে স্যাটিসফাই তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে, ডাইকা আমাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে প্রাইস টাইস সবকিছু মিলে সিলেক্ট করে তাকে সিলেক্ট করবে। এটা এই আপওয়ার্কে তুমি একটা লং টাইম তুমি ক্লায়েন্ট পাও। অনেকে কাজ করে এরকম, একটা ক্লায়েন্ট দেয় সে হচ্ছে ওইরকম একটা বিশাল একটা কোম্পানি চালায়, 200-300 লোকে। আমার বাংলাদেশে একদম ফটোশপের কাজ করে ভাই, তো উনি হচ্ছে ওনারে একটা ক্লায়েন্ট দেয়, ওনারা অফিস চলে এরকম, মানে পুরা ফটোশপের কাজটা আমার বাংলাদেশে একরকম, মানে হিউজ পরিমাণে উনি করে। অসুবিধা বলছে এখানে প্রতিযোগিতা অনেক বেশি, এবং নতুনদের জন্য প্রোফাইল উন্নত দেখে না। এখানে আবার প্রোফাইলে অ্যাপ্রুভের একটা ব্যাপার আছে, মানে সবকিছু না থাকলে প্রোফাইলে অ্যাপ্রুভ করে না বাংলাদেশ থেকে। কারণ যে বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং সেন্টার এই প্রোফাইল খোলার জন্য, মানে কিছু একটা কাজ শিখে প্রোফাইল একটা খুলে দিল, ও বলে ফ্রিল্যান্সার, কিন্তু জীবনেও কাজ পাবে না। তারপরে দেখো ফাইবারে মোটামুটি কাজ পাওয়ার সুবিধা, একটু সুবিধা, মানে তাড়াতাড়ি কাজ পাওয়া যায়, যদি এখন মানে কঠিন হয়ে গেছে। তো ফাইবার মূলত প্রথমে $5 একটা মার্কেট প্লেস ছিল। আর এইখানে এদের গিগ নামে ফাইবারে সবকিছু গিগ, একটা গিগ বানানো হয়, গিগ সেল হয়। তা এই ফাইবারে হচ্ছে মানে ফ্রিল্যান্সার জন্য গিগ তৈরি করা হয়, যেমন হচ্ছে যে বলছে লগো ডিজাইন, USD10। তো ক্লায়েন্ট সেই সরাসরি ওখানে গিগ থেকে অর্ডার করতে পারে, এবং কাজ শেষে ওখানে অটোমেটিক্যালি পেমেন্ট তোমার আস্তে আস্তে পাওয়া যায়, 15 দিন বা 7 দিন এখানে ক্লিয়ারেন্স লাগে, হয়ে যাবে আস্তে আস্তে। এটা নতুনদের জন্য কাজ পাওয়া সোজা, আর একটা নির্দিষ্ট প্যাকেজ পরিষ্কার থাকে, তুমি স্পেসিফিক কোন প্যাকেজ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে মানে প্রো কোনটাতে তুমি কত ডলারের কাজ করবা স্পেসিফিক বলা আছে। ক্লায়েন্টের যেটা দরকার সেই প্যাকেজটা চুজ করতে পারবে। অসুবিধা হচ্ছে গিগ র্যাঙ্ক না থাকলে কাজ পাবো, মানে এখানে সুবিধা কি অসুবিধা কি,
ওখানে তো হাজার হাজার গিগ রাখছে, এখন ক্লায়েন্ট সার্চ করে তোমার গিগটাই নাও দেখাইতে পারে। গিগ যাদের র্যাঙ্কে থাকে তারাই শুধু কাজটা পায়। এখন র্যাঙ্ক কাদের থাকবে, যারা সমস্ত পলিসি ওদের মেনটেন করবে, রেগুলার কাজ জমা দেবে, ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করবে, কোনো ফ্রড করবে না, অনলাইনে থাকবে, সবসময় অ্যাক্টিভ থাকবে, সমস্ত কিছু মেনটেন করলে তার গিগটা মানে ফার্স্ট পেজে থাকবে, অথবা র্যাঙ্কিং থাকলে সে অর্ডার পাইতে থাকবে। আর এখানে বলছে ছোট কাজের জন্য পাইছো, এখানে অনেক সময় ফাইবারে কিছু কিছু কাজের রেট একেবারে নগণ্য। তারপরে হচ্ছে freelancer.com, এটাও একটা মোটামুটি জনপ্রিয় একটা ওয়েবসাইট, পুরনো এটা ওয়েবসাইট একটা মার্কেট প্লেস। তো এখানে মূলত হচ্ছে বিডিং সিস্টেমে কাজ করে, একই এখানে বিট করতে হয়, ক্লায়েন্টটা পোস্ট করে এবং হচ্ছে ফ্রিল্যান্সার সেখানে বিট করতে হয় কাজের। তা তোমার প্রাইস একটা কভার লেটার লিখে পাঠাতে হয়, এবং হচ্ছে ক্লায়েন্ট সেই কভার লেটার দেখে যদি স্যাটিসফাই হয় তোমাকে মানে মেসেজ ইন্টারভিউর জন্য ডাকবে, তারপর সিলেক্ট করবে। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট পাওয়া যায়, বড় প্রজেক্ট পাওয়া যায়। আর এখানে প্রতিযোগিতা যেহেতু পুরোনো ওয়েবসাইটে বড় ধরনের কাজ পাওয়া যায়, এই জন্য এখানে একটু কম্পিটিশন বেশি। তা দেখলাম আমরা কি মানে ফাইবারে মূলত হচ্ছে একটু প্রতিযোগিতা কম, কিন্তু এখন প্রতিযোগিতা আসলে বাইরে গেছে। আর আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার দুইটাতেই প্রপোজাল দিতে হয়, মানে বিডিং সিস্টেম। আর এই ফাইবারে হচ্ছে মানে যে গিগ, আপওয়ার্কে এখন গিগ দেওয়া যায়। তারপর হচ্ছে পিপুল পাওয়ার আওয়ার টোপাল আছে। পিপুল পাওয়ার দেখো, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জনপ্রিয় মার্কেট প্লেস। এটা হচ্ছে ওই যে ছোটখাটো, এটার মধ্যেও অনেক ভালো ভালো কাজ পাওয়া যায়। এটা হচ্ছে আওয়ারলি রেট নির্ধারণ করে দেওয়া যায়, মানে এখন ফাইবারে বিভিন্ন ওইখানে আওয়ারলি রেট আছে। আওয়ারলি রেট মানে তুমি ঘন্টায় কত নিবে, ঘন্টায় $50, ঘন্টায় $5, $10, এই আওয়ারলি তুমি সেট করে দিতে পারবে। মানে তুমি যত ঘন কাজ করবা ততক্ষণ মানে ফাইবারের সরি আপওয়ার্কের সবচেয়ে ভালো মানুষ পছন্দ করে আওয়ারলি জবের জন্য। তুমি ওদের সফটওয়্যার আছে, স্ক্রিন অন করে তুমি কাজ করলা, তোমার কাজ শেষ, তোমার পেমেন্ট জমা হয়ে যাবে। যতক্ষণ কাজ করবে ততক্ষণ তোমার পেমেন্ট জমা হয়ে যাবে। 2 নম্বর এখানে সুযোগ নেই, কারণ ওদের সফটওয়্যার ওটা তোমাকে ট্র্যাকিং করবে। ট্রোপাল দেখো, এটা একটা প্রিমিয়াম ফ্রিল্যান্সিং আছে, যেখানে শুধুমাত্র বিশেষ শীর্ষে 3-5 ফ্রিল্যান্সাররা কাজ করার সুযোগ দেয়। এটা মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন, ফাইন্যান্স মানে এক্সপার্ট, এবং হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজাররা কাজ করে। মূলত এখানে যারা হচ্ছে একটু বড় ধরনের করে তারা এখানে কাজ করে মূলত। এখানে ফ্রিল্যান্সার জন্য মানে হচ্ছে এখানে একটু কঠিন নিয়ম কারণ আছে, সবকিছু এখানে মেনটেন করে কাজ করা হয়, তাই এটা সুবিধা অসুবিধা এখানে দেখে নিও। আর হচ্ছে লোকাল মার্কেট প্লেস আছে, এই যে বাংলাদেশের একটা আছে হচ্ছে এই যে freelancer.com, যদিও এগুলা চলে না বুঝছো। এই যে বাংলাদেশে ফ্রিল্যান্সার মানে যেহেতু এটা আমাদের লোকাল ওয়েবসাইট গুলো, এগুলা এই নামগুলো একটু দেখে নিও। সেবা আছে, তারপরে যে এখানে আরো কি কি নাম লেখছিল জীবনের ছবি নেই। যাই হোক, এই ফ্রিল্যান্সারের নামই জানি, এটা কাজ টাজ পাওয়া যায় না, এটা তেমন একটা, এগুলো চলে না আসলে। তারপরে যে এই যে কাজ কি, এগুলো একটু দেখে নিও, এটা মানে বাংলাদেশি প্ল্যাটফর্ম হিসেবে একটু এগুলো দেখে নিও। তারপর হচ্ছে একটা প্রফেশনাল মানে প্রোফাইল লেখার কৌশল, এটাও পরীক্ষা আসতে পারে, কিন্তু একটা কৌশল, এটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের গুলো দিতে পারে, একটা বিভিন্ন মার্কেট প্লেস গুলো বর্ণনা আসতে পারে, এবং হচ্ছে বলতে পারে ফাইবারে বা হচ্ছে আপওয়ার্কে একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করার নিয়ম। তো এখানে প্রোফাইল আকর্ষণীয় একটা প্রোফাইল, একটা তোমার একটা শিরোনাম দিতে হয়, তুমি কি এক্সপার্ট, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বিভিন্ন এরকম একটা প্রফেশনাল একটা নাম দিতে হয়। যেখানে একটা নাম তুমি দেবে, ওইটা তুমি ওইটা দিয়েই তোমাকে চিনবে সবাই। স্পষ্ট পরিচিতি, এখানে তোমার একটা প্রোফাইলের শুরুতে সুন্দর নিজের পরিচয় দিতে কি কি কাজ পারো, যেখানে বলে দিছে একটা এরকম উদাহরণ, সুন্দর একটা উদাহরণ দিতে হবে। তুমি কি, তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি কি কাজ শিখছো, এই টাইপের সুন্দর একটা তোমার পরিচিতি লিখে দিতে হয় প্রথমে। তারপরে স্কিল, তুমি কি কি স্কিল তুমি আছে, যেমন এখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক, মানে তুমি আরো জেলে জেলে কাজ পারো, তোমার স্কিল গুলো সেখানে দিয়ে দিবে। ক্লায়েন্ট এসে দেখবে যে আমার আসলে এই কাজটা দরকার, এই কাজটা সে পারে কিনা। হয়ে গেল। তারপরে হচ্ছে অভিজ্ঞতা, তোমার যে পূর্বের কোনো ক্লায়েন্টের বা কোনো কোম্পানির অভিজ্ঞতা থাকে, সেটা তুমি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাড করে দিতে পারো, বিভিন্ন কোম্পানির কত মেয়াদে কাজ করছে। তারপরে তোমার যদি কোনো সার্টিফিকেশন থাকে কোনো ট্রেনিং সেন্টার থেকে, সেটা তুমি আপলোড করতে পারবা। ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট কেন্দ্রিক ভাষা ব্যবহার করা, মানে এটা বলছে যে ক্লায়েন্ট যে জিনিসটা হচ্ছে, ক্লায়েন্ট তোমার, আমরা এখানে কাজ করতে যাই কি জন্য, ক্লায়েন্টের সমস্যা সমাধান করার জন্য। এখানে ক্লায়েন্টরা চিল্লাচিল্লি কিন্তু করবে, তোমাকে আসলে শুনতে হবে সব করে। কারণ এক ক্লায়েন্ট একদিন কি মানে রাগ করছিলাম, ক্লায়েন্ট আমাকে বলছিল যে আমি পারি না দেখি তো তোমার কাছে আসছি।
মানে আমি বলছি তুমি এটাও বুঝতেছো না, মানে ওকে একটা কাজের মানে কাজটা নিব আমি, আমরা কি কি দরকার মনে হয়, তাহলে লাস্টে রাগ করে বললাম তুমি কাজ এই এটা জানো না। উনি মেয়ে মানুষ ছিল, উনি বলছিল যে আমি জানি না দেখেই তো তোমার কাছে আসছি, পরে আমি ভাবলাম তাই তো, সে জানে না বিদায় আমার কাছে টাকা নিয়ে সার্ভিস দিতে আসছে। আমি যদি তার সাথে চিল্লাই যে তুমি বুঝতেছো না কি জন্য, এখন তুমি একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি একটা ইয়ের কাছে নিয়ে গেছো, তুমি ইলেকট্রনিক যন্ত্রপাতি কোনো আইডিয়া নাই, সে যদি বলে এটা এখন তুমি তো বলতে পারবে না। ব্যাপারটা হচ্ছে পরে আমি বুঝলাম যে আমার আসলে এটা ওইরকম করা ঠিক হয়নি। আমি অনেক সময় ক্লায়েন্টের সাথে দেখা যায় যে রাগারাগি করি। তা ক্লায়েন্ট শুধু নিজের কথা না বলে ক্লায়েন্টের সমস্যা সমাধান তুলে ধরতে হবে, মানে ক্লায়েন্টের কি চায়, মানে ক্লায়েন্ট কি চায় সেটাই তোমার আসল বিষয়, তুমি কি জানো সেটা না। মানে ক্লায়েন্টের সমস্যা সমাধান করতে পারলেই হচ্ছে, ক্লায়েন্টকে কখনোই রাগানো যাবে না। ক্লায়েন্ট তোমার নামে কমপ্লেন করলে তোমার আইডি শেষ। ভদ্র প্রফেশনাল টোনটা দেখার, মানুষ ক্লায়েন্ট কিন্তু এটা সেটা বলে, ওয়ার্ড ইউজ করে, সবগুলোই তুমি মাইনে নেবে এমনটা না, কারণ তুমি রিপোর্ট করতে পারবা, কিন্তু ক্লায়েন্টের সাথে সবসময় ভদ্র হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে। ঠিক আছে, মানে কি একদিন ক্লায়েন্ট আমি বলছিলাম, আমি এর মধ্যে সে মাইন্ড করছে, মানে 1 সেকেন্ড না 2 সেকেন্ড কি মানে বলছে, আমি বললাম তুমি 1 সেকেন্ড এটা মানে পারবা, ওই বলতেছে হ্যাঁ তুমি আমাকে তো উদ্দেশ্য করে কিছু বললাম, আমি বললাম না 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 আমি উদ্দেশ্য করে বলিনি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সে আমার টোনটা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি, এরকম। আর ক্লায়েন্টকে কখনো মিথ্যা কথা বলা যাবে না। কিওয়ার্ড ব্যবহার করা, তোমার হচ্ছে এই প্রোফাইল করার জন্য একটা নির্দিষ্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, যাতে তোমার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে তোমার হচ্ছে প্রোফাইলটা আগে দেখায়। প্রোফাইলের ছবি যত তোমার একটা সুন্দর মানে হাসি খুশি একটা সুন্দর প্রফেশনাল একটা পিকচার দিতে হবে, ক্লায়েন্ট দেখে যেন স্যাটিসফ্যাকশন হয় যে এই লোকটাই আমি কে চাইতেছি, এই লোকটাই আমাকে হেল্প করতে পারবে, মানে তার চেহারা আগে হচ্ছে দর্শনদারি, কিন্তু তারপরে গুণ বিচারি। তোমার ছবি দেখে ক্লায়েন্টের যাতে মনে হয় যে এই আমার জন্য পারফেক্ট লোক। তারপরে হচ্ছে কল টু অ্যাকশন, মানে এখানে প্রোফাইল শেষে ক্লায়েন্টকে আমন্ত্রণ জানানো যেতে পারে, যেমন আমরা লিখে দিই যে ওয়ার্ডার ওয়ার্ডার নাও এটা সেটা এই টাইপের কিছু লিখতে হবে, বা ফিল ফিল ফ্রি কন্টাক্ট মি টু ডিসকাস ইউর প্রজেক্ট, যেখানে লেখা দিছে, মানে ক্লায়েন্টকে তুমি কিছু অফার দিবা, মানে যে মানে তোমার সাথে কথা বলার একটা স্কোপ ক্লায়েন্টকে তৈরি করে দিবা, যাতে হচ্ছে ক্লায়েন্ট মনে করে না এই তো সুন্দর করে লিখছে, এই এর সাথে একটা কথা বলে দেখে তো কথা বলার জন্য আমন্ত্রণ জানাইছে, দেখি যে ছেলেটার সাথে কথা বলে বা মেয়েটার সাথে কথা বলে দেখি, এই যে কথা বলা ইনবক্সে আসলা মানেই তুমি তাকে কনভিন্স করতে পারলে প্রজেক্টটা তোমার। তারপরে পোর্টফোলিও তৈরি, এটা একটা খুব মানে সুন্দর জিনিস। তুমি যে পূর্বের কাজ করছো, তুমি যে কাজ পারো, কি এই কাজগুলো পারো, তোমার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, যাতে ক্লায়েন্ট দেখে স্যাম্পল যেটা বলি, ক্লায়েন্ট তোমার এটা দেখা তোমাকে হচ্ছে চুজ করবে যে না এই ছেলে তো অনেকগুলো কাজ করছে, এরকম যে গ্রাফিক ডিজাইন করছো, তাহলে সুন্দর সুন্দর তুমি ডিজাইন গুলো সুন্দর করে একটা পোর্টফোলিও বানাইলা তুমি, তখন দেখাইলেও যদি বললো যে আপনি এই কাজ আগে করছেন, তুমি দেখাইলে যে স্যাম্পল দেখেন আমি আগে এই কাজ করছি, এই কোম্পানি কাজ করছি, রেফারেন্স দিলা তুমি, তাইলে তখন কি হবে, এই হচ্ছে তোমার প্রতি তার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তা পোর্টফোলিও চলে সেরা কাজগুলো বাছাই করা, বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো, মানে আইলে থাইলে না করে না করে যেটা চাবে সেটাই দেওয়া, শুধু বাস্তব প্রজেক্ট ও ব্যক্তিগত কাজ মানুষের জিনিস দেওয়া যাবে না। কাজের বর্ণনা, মানে কি জন্য কাজ করছো, ক্লায়েন্টের কি সমস্যা ছিল, কেন এটা চুজ করছো, সমস্ত কিছু লিখে দিলে সে ডিসিশন নিতে তার সুবিধা হয়। তারপরে ভিজুয়াল উপস্থাপন, তুমি সুন্দর করে এটা স্ক্রিনশট করে সুন্দর করে মানে লাইভ লিঙ্ক তৈরি বিভিন্ন অনেকে হচ্ছে ড্রপ বক্সে বা বিভিন্ন জায়গায় সুন্দর করে রেখে সেই লিঙ্কটা ধরায় দেয়, এটা সেটা। তারপর নিয়মিত আপডেট করতে হবে এগুলা। তারপর আলাদা ওয়েবসাইট প্রোফাইল, যেমন বিহান্স আছে, এই যে গিট হ্যাপ আছে, লিঙ্কডিন, এগুলা তুমি এখানেও তুমি সুন্দর কাজ জমা থাকতে পারো তোমার পোর্টফোলিও প্রদর্শনের জন্য। তারপরে দেখো প্রপোজাল বা বিড লেখার নিয়ম, এটা ওই যে উপরে গেল হচ্ছে আমি হচ্ছে কিভাবে একটা সুন্দর প্রোফাইল সাজাতে পারি, এখন তুমি ওই যে কাজে যে বিড করবা সেটা প্রপোজাল আমি কিভাবে লিখতে পারি। প্রথমে কাজ ভালো করে পড়তে হবে, সেটা বলছে আকর্ষণীয়, মানে তুমি কাজের জন্য অফারটা লেখবা যে আমাকে এই কাজটা দেন, সেটাই আকর্ষণীয় সূচনা, মানে প্রথমে ক্লায়েন্টকে তোমার কিভাবে কি করতে হবে, যেমন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইউ নিড এ রেসপন্সিভ ই কমার্স ওয়েবসাইট দ্যাট অ্যাট্রাক্টস মোর কাস্টমার, মানে এই টাইপের জাস্ট হয়ে হচ্ছে ওই ক্লায়েন্ট কি বলছে সেটা তুমি, তুমি ক্লায়েন্ট একটা লিখছে প্রপোজাল, মানে এক ধরনের লিখে দিছে, তুমি যেমন একবার একটা মুখস্থ করে নিছো সেটাই বারবার বলতেছো, ক্লায়েন্ট দেখবে তার লেখার সাথে অনেক সময় ক্লায়েন্ট একটা ওয়ার্ড বলে দেয় যে এই প্রপোজাল শুরু করার আগে তুমি হচ্ছে বয় লেখো বা হচ্ছে স্টার্ট লেখো, এরকম একটা ওয়ার্ড মাঝখানে বলে দেয়, যাতে হচ্ছে তুমি যেটা পড়ছো ওই যাতে ধরতে পারে, এই জন্য ওটা লিখে দেয় অনেক সময়। ক্লায়েন্টের আত্মকেন্দ্রিক লেখা, আমি কি পারি এর বদল ক্লায়েন্ট কিভাবে উপকৃত পারে, মানে
বললাম না, মানে আমি তুমি কি পাবো সেটা বলা নাই, ক্লায়েন্টের ওই সমস্যা কিভাবে সমাধান হবে সেটা তোমাকে এবং কাজের শেষে তুমি ক্লায়েন্টে একটা পোর্টফোলিও লিঙ্ক দিতে পারবো যে আমি এই ধরনের কাজ আগে করছিলাম, তুমি দেখো আমি তোমার কাজের জন্য পৃথিবীর মধ্যে একমাত্র পারফেক্ট লোক। স্পষ্ট কর্মক্ষমতা, এই কাজটা কিভাবে করবা, ফলাফল কিভাবে আসবে, কতদিনে করবে, সমস্ত কিছু যাতে বর্ণনা থাকে ওখানে। তারপর হচ্ছে ভদ্র প্রফেশনাল ভাষা ব্যবহার করা, সঠিক বাজেট উল্লেখ করা, তোমার কাজটা করতে কত টাকা লাগবে সেটা, মানে কল টু অ্যাকশন দেওয়া, তারপর হচ্ছে কাস্টমাইজ প্রপোজাল লেখা, মানে বললাম তো প্রত্যেকটাই মানে সুন্দর করে আলাদা আলাদা। তারপর হচ্ছে সংক্ষিপ্ত কাজও মানে অনেক হিউজ পরিমাণ না লিখে, আর এই প্রথমে হচ্ছে কি লেখবা তুমি ভদ্র হবে, ডিয়ার স্যার ম্যাম, তারপর হচ্ছে ওপেনিং লাইন মানে বোঝানো, তাহলে তো এই ক্লায়েন্টরা এই যে স্যার ম্যাডাম এগুলা পছন্দ করে, ক্লায়েন্টের নাম ধরে মেনশন করতে হয়, প্রথমে তার নাম ধরে খুঁজে খুঁজে বের করতে হয় তার নামটা কোথায় আছে, এগুলো কিন্তু টিক্স। তার নাম খুঁজে ক্লায়েন্টরা চায় তাকে নাম ধরে মেনশন করে, এটা খুব, সে এটা খুব পছন্দ করে। যাই হোক, এখানে প্রপোজালটা কিছু কাঠামো, যাই হোক একটা প্রপোজাল কিভাবে লিখি এটা একটু ইম্পর্টেন্ট আছে কিন্তু, যেহেতু এটা আমরা প্র্যাকটিক্যাল সেকশনে একটা জিনিস, তাইলে এটা একটু ইম্পর্টেন্ট দেখে ভাই, এখানে বাদ দেওয়ার আসলে তেমন কিছু নাই। মানে এবারে যেহেতু নতুন, মানে বোঝা যাইতেছে না, যেহেতু এই টপিক গুলো একটু ইম্পর্টেন্ট। কাজ গ্রহণ ও জমা দেওয়ার নিয়ম, মানে কাজ তুমি কিভাবে গ্রহণ করবা জমা দিবে, তার ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন হচ্ছে তার কি কি চাবে, সে রিকোয়ারমেন্ট আছে সেটা বুঝতে হবে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে চুক্তি আছে, অনেক সময় চুক্তি করতে বলে, তারপরে সময় হিসাব কি কত কত সময় লাগবে, তুমি টাইমটা ঠিক করে দিলা, তারপরে তুমি বাজেট ঠিক করে দিলা। প্রতারণা এড়ানোর জন্য তোমার এটা মার্কেট প্লেসে কিন্তু লেনদেন করতে হবে, বাইরে লেনদেন করতে আসলে ধরতে পারলে কিন্তু খবর আছে, তোমার অ্যাকাউন্ট ব্যান করে দেবে এবং টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে। এবং কাজটা সময়ের মধ্যে জমা দিতে হবে, মান যাতে ঠিক থাকে দেখতে হবে, এবং ফরম্যাট ক্লায়েন্টকে তুমি যে ফরম্যাট, তোমার যদি গ্রাফিক ডিজাইনে কাজ করতে হবে পিএইচডি ফাইল যদি চাইতে পিএইচডি ফাইল জমা দিতে হবে, পিএনজি চাইলে পিএনজি জমা দিতে হবে, এবং সুন্দর করে লেখা জমা দিতে হবে, যে বলে দিতে হবে যে তুমি কাজটা নাও এবং কোনো সমস্যা হলে আমি সেটা রিভিশন দেব, এই যে সংশোধনের প্রস্তুতি রিভিশন বলা হয়। তারপরে যদি রিভিশন কোনো না থাকে, সব ঠিকঠাক থাকে, তুমি ফাইনাল তাকে একটা ডেলিভারি দিয়ে দেবে, শেষে এইভাবে তুমি একটা কাজ জমা দিয়ে দেবে ক্লায়েন্টকে। তারপর হচ্ছে পেমেন্ট সিস্টেম, বিভিন্ন পেমেন্ট তুমি কিভাবে পাবা, এই বিভিন্ন মার্কেট প্লেসের সাথে তুমি এই যে পায়োনিয়ার তুমি অ্যাড করতে পারবা, এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত, এগুলো সুন্দর এই যোগ করে দিলে এদের হচ্ছে তুমি এদের কার্ডও আছে, কার্ডও নিতে পারবে, এবং হচ্ছে অনলাইনেও তুমি ব্যাংকের ডিরেক্ট হচ্ছে পায়োনিয়ার থেকে তুমি ডিরেক্ট হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোতে, যেগুলো সিলেক্টেড ব্যাংক আছে সেগুলোতে তুমি টাকা ট্রান্সফার করতে হবে, যেমন পায়োনিয়ার সাথে বাংলাদেশ ব্যাংক এশিয়ার সাথে একটা লিঙ্ক আছে, ওদের সাথে তুমি ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংক ব্রাক ব্যাংকে টাকা দিলে ওরা হচ্ছে আগে ব্যাংক এশিয়াতে আসবে, দেন এখানে আসবে থার্ড পার্টি হলে। যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশে মোটামুটি জনপ্রিয়, তাই এদের আবার চার্জ আছে এখানে, মানে তুমি যদি $2000 নিচে ইউজ করো তাহলে ইয়ারলি আবার $29 চার্জ করে, $30 কার্ড ইউজ করলে আবার সেম $30 চার্জ করে। পেপাল তো বাংলাদেশে নাই, এটা হচ্ছে যে বিভিন্ন মানুষ সিস্টেমে ভিপিএন টিপেন ইত্যাদি বা বাইরের দেশে কোনো লোক টোক থাকলে তারা ব্যবহার করে, যদিও বাংলাদেশে এটা আসার সম্ভাবনা আছে। এদের হচ্ছে জুম নামে একটা সেবা আছে, এটা চলে এখানে। তা এখানে হচ্ছে এই যে পেপাল জুম, তারপরে যে ব্যাংক ট্রান্সফার, যেমন ফাইবারে ব্যাংক ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়, তবে আপওয়ার্কে ডিরেক্ট হচ্ছে ব্যাংক ট্রান্সফার হয়, তুমি এখান থেকে ব্যাংকে ট্রান্সফার দিতে পারো খুব ধীরে, বিকাশে নেওয়া যায়, পায়োনিয়ার থেকে বিকাশে নেওয়া যায় সুন্দর করে। তো এই পেমেন্ট সিস্টেমটা একটু দেখে নিয়ে, এটা মোটামুটি এগুলোই লেখা আছে। তার এটা হচ্ছে এই মার্কিন ডলারকে স্থানীয় মুদ্রা রূপান্তর, যেটা বললাম ব্যাংকে তুমি যদি দাও, যখন ব্যাংকে দিবা তখন এটা অটোমেটিক্যালি বাংলাদেশি টাকা ওখানে শো করবে যে আজকের ডলার রেট কত, কত টাকা তুমি পাবা, এগুলা তুমি রেট দেখাবে, এত এত নির্দিষ্ট এত, যেমন এখানে বলছে 118 বিডিটি, মানে এত টাকায় রূপান্তর হবে এবং তুমি কত পাবে। তা এই গেল এটার অবস্থা। প্ল্যাটফর্ম আরো টপিকস আছে নাকি দেখি। ছোট প্রজেক্ট দিয়ে শুরু করা, মানে কাজ সাধারণত ছোট প্রজেক্ট দিয়ে শুরু করতে হয় কেরিয়ার, কারণ প্রথমে তুমি বড় প্রজেক্ট করতে পারবে না, তো এখানে কি ছোট প্রজেক্ট দিয়ে কেন শুরু করতে হয়, এই যে প্রোফাইল শক্তিশালী, ক্লায়েন্টের সাথে সম্পর্ক গড়ে ওঠে, ঝুঁকি কম থাকে, ছোট প্রজেক্ট মানে থেকে হচ্ছে তুমি অনেক সুন্দরভাবে তোমার প্রোফাইল আস্তে আস্তে রিভিউ বাড়বে, তোমার প্রোফাইলের কোয়ালিটি বাড়বে, এখানে যাই সেখানে সুন্দর করে দেওয়া আছে কি জন্য তুমি ছোট প্রজেক্ট দিয়ে শুরু করবা, সুন্দর বাস্তব উদাহরণ হচ্ছে ছোট প্রজেক্ট। আর দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট তৈরি করা, মানে একটা ক্লায়েন্টের সাথে তুমি লং টার্ম কাজ করবা, সেটা ওই যে ওদের ছোটখাটো প্রবলেম, তুমি ওদের সাথে তোমার একটা ভালো সম্পর্ক থাকতে হবে, এবং ওরা যাতে মনে করে যে তুমি সেরা তাদের জন্য। তো এখানে এটা কিভাবে লং টাইম প্রজেক্ট তৈরি করা যায়, বাংলা সুন্দর এগুলো জাস্ট লেখা আছে, এগুলো জাস্ট একটু পড়ে নিও।
দলগত কাজ বা এজেন্সি, ওই যে বললাম না, যারা হচ্ছে বড় বড় কাজ নিয়ে এরা এজেন্সি চালায়, বিভিন্ন সময় মানে কাজ ভাগ করে দিয়ে আর অনেকজন মিলে কাজটা নেয়, একজন কাজটা নেয় এবং সবাই মিলে করে টিম ওয়াই কাজটা জমা দিয়ে দেয়। তা এটাও মোটামুটি, এই দলগত কাজ এজেন্সি তৈরি করা, এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মুখস্থ করে নিয়ে ভালো করে। এটা আমি আর বর্ণনা করলাম না, তা সেটা বাংলা পড়ে দেখলেই হবে, মানে মূল টপিকটা বললাম। অনলাইন উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ, একটা উদ্যোক্তা হইতে গেলে আসলে এটা একটু ভালো করে পড়ে নিও। একটা উদ্যোক্তা হইতে কি লাগবে? দক্ষতা অর্জন, ফ্রিল্যান্সিং তোমাকে আগে কাজ নিতে হবে মার্কেট প্লেস থেকে, তারপরে অভিজ্ঞতা প্রোফাইল তৈরি করে, তারপর ক্লায়েন্টের আস্থা অর্জন তোমার অর্জন করতে হবে, তারপরে ক্লায়েন্টের মানে টিম ওয়ার্কে অভ্যস্ত হতে হবে, মানে টিম মেম্বারের সাথে তোমার কাজ করতে গেলে ওদের সাথে তোমার একটা সম্পর্ক ভালো থাকতে হবে, এজেন্সি তৈরি করতে হবে, তারপরে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। এটা হচ্ছে শুধু কাজ নয়, মানে তোমার একটা সমস্ত দিক চিন্তা করবা যে এখানে তুমি একটা কোম্পানি দাঁড় করা বা তুমি অনেক লোককে কাজ দিবে, এইরকম একটা তোমার ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকতে হবে। তুমি অত খালি নিজের দিক থেকে দেখলে হবে না, তোমার সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে পারলেই। এই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে এজেন্সি করে আর রান করতে পারে না, বেতন দিতে পারে না, এটা দিতে পারে না, দেখা যায় যে এজেন্সি নষ্ট হয়ে যায়। তো এখানে দেখে নিয়ে একটু সুন্দর একটা বাংলা পড়া আছে। তো এখানে টপিকগুলো বলে দিলাম যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, মানে ক্লায়েন্টকে আমরা কিভাবে স্যাটিসফাই রাখবো। এখন ক্লায়েন্টকে বললাম যে একটা কাজ আমার একদিনে 2 দিনে করে দেবেন, ক্লায়েন্টের কাজটা তুমি 3 দিন করে দিচ্ছ, যে কাজটা আমি অনেক সময় করি 3-4 দিন তাতে করে দিতে থাকি। তো এইরকম ঘোরানো যাবে না, তাদের কাজের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে, তাদের সাথে রেগুলার কমিউনিকেশন। মেসেজ দিছে, এখন তুমি 14 ঘন্টা পর মেসেজ দিলে সেটা হবে না, তাইলে তোমাকে রেগুলার তাদের সাথে আপডেট, কোনো প্রবলেম হলে তাদের জানাইতে হবে, বা তারা আবার নতুন কিছু আপডেট দিলে সেটা তোমার অ্যাড করে নিতে হবে। সেই রকম মানে স্পষ্ট চুক্তি, সময় টময় সমস্ত কিছু তাদের সাথে ক্লায়েন্টের সাথেই করতে থাকতে হবে। তাইলেই হচ্ছে ক্লায়েন্ট তোমার সাথে একটা বড় দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক গড়ে তুলবে। তো এখান থেকে একটু সুন্দর করে দেখে দেবে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সেগুলো আমি আর বর্ণনা করলাম না, এগুলো একটু দেখে নিও। প্রতিযোগিতার সাথে খাপ খাওয়ার, মানে তুমি প্রতিযোগিতার খাপ খাওয়াইতে গেলে কি করতে হবে তোমার, আসলে বললাম প্রথমে, এটা আগেই বলছি যে প্রতিযোগিতার খাপ খাওয়াইতে গেলে তোমাকে এই যে দক্ষতা নির্দিষ্ট নিজ, মানে তুমি কোন জিনিস নিয়ে কাজ করবে সেটা, মানে আমি সব জানি তাহলে তুমি কিছুই জানো না। তোমাকে স্পেসিফিক, তুমি লগো ডিজাইনার বা গ্রাফিক, মানে তুমি হচ্ছে ওয়েব ডিজাইনার, যে কোনো একটাই তুমি এক্সপার্ট হইতে হবে। তুমি অনেকগুলা জানলে তুমি হচ্ছে তুমি কোনো কাজে এক্সপার্ট না, যদিও ক্লায়েন্ট একের মধ্যে অনেক চায় ব্যাপারটা হচ্ছে এরকম। তো এগুলো একটু দেখে নিয়ে সুন্দর করে। আর প্রতারণা এড়ানোর কৌশল, মানে প্রতারণা তুমি কিভাবে এড়াবা, মানে ওই ফ্রি, অনেক সময় ক্লায়েন্ট এসে তোমার হুদি একটা কাজ দিল, তুমি কাজটা করা শুরু করলে, একটু পরে দেখবা যে কাজ করে নেওয়ার পর তোমার আর রিপ্লাই দিবে না। তারপরে এই জন্য সবসময় ওয়ার্ডার নিয়ে তারপরে কাজটা স্টার্ট করা, যাতে হচ্ছে সে তোমাকে ঠকাইতে না পারে। তো এখানে কিছু জিনিস দেওয়া আছে, একটু দেখে নিও এগুলো কিভাবে তুমি করবা, মানে ক্লায়েন্টের হচ্ছে কাজটা ঠিক মতো করবা, যাতে হচ্ছে তুমি টাকাটা হচ্ছে ঠিক মতো পাও। ঠিক আছে, এই হচ্ছে এই অধ্যায়ের টপিকস। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল। তা দেখে নিও, কারণ হচ্ছে এটা তোমার হচ্ছে প্র্যাকটিক্যালে এবং হচ্ছে আমার থিওরিক্যালি পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা ইজি আছে, এটা লেখা যাবে পড়লে। মানে কিছু অধ্যায় আছে যেগুলো ভাই ওগুলা পইরা লেখা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু এই টপিকসটা পইরা তুমি লিখতে পারবা। তুমি আগে ভিডিওটা দেখো, দেখার পর সুন্দর করে তুমি বই পড়ো, আল্লাহর রহমতে তুমি অধ্যায়তে ভালো করবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।